নমস্কার। আজকে বলবো হচ্ছে কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই যে বক্রি হচ্ছে 11ই নভেম্বর 2025 এবং তার বক্রি কালের সময়সীমা থাকবে 11ই মার্চ 2026 পর্যন্ত। এর কি প্রভাব পড়বে? দেবগুরু বৃহস্পতি বক্রি হলে কি প্রভাব পড়বে কন্যা রাশির উপর? কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, গ্রহের গোচরের উপর কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে 120 দিনের জন্য, কিন্তু এবারের বক্রির যে অবস্থাটা সেটা কিন্তু দুই রকমভাবে বিভক্ত। একটা উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, একটা সাধারণ অবস্থায় বক্রি হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, এবং আচার্যের ভূমিকা পালন করে। তো শুভ গ্রহ যখন বক্রি হয় তখন তার বক্রির শুভ্রতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতির বক্রি হয়ে যাওয়া মানে কি হবে? অন্তর্দৃষ্টি, আত্মসমীক্ষা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক। ধর্ম, জ্ঞান, নৈতিকতা, দার্শনিকতা সমস্ত কিছু বৃদ্ধি পেয়ে যাবে। বাহ্যিক যে প্রকাশ তার থেকে অন্তরের প্রকাশ যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে মায়া, মমতা, পরোপকারিতা, ঈশ্বরীয় শক্তির কারক, জ্ঞানের কারক। দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। তাহলে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাওয়া মানে তার শুভ প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়, কারণ চেষ্টা বল বৃদ্ধি পেয়ে যায় যখন বক্রি হয় গ্রহ। এই দিকটা কিন্তু যথেষ্ট ভালো উঠে আসছে দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থাতে। দেবগুরু বৃহস্পতি তো শুভ গ্রহ, তার শুভ ফলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। বাহ্যিক প্রকাশের থেকে অন্তর্দৃষ্টি যথেষ্ট বৃদ্ধি পাবে, আধ্যাত্মিকতা রুচি যথেষ্ট এই সময়কালে বেড়ে যাবে এই কন্যা রাশির বিভিন্ন দিক থেকে। কারণ দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি। চতুর্থ ঘরটা হচ্ছে কি মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, এবং সপ্তম ঘর হচ্ছে মীন রাশি সাধারণ রাশি। এই দুই ঘরের অধিপতি হয়ে বক্রি অবস্থায় হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি যখনই বক্রি হবে তখন অন্তর যে জ্ঞান, সেই জ্ঞানটা যথেষ্ট বৃদ্ধি পাবে। বাহ্যিক প্রকাশ হবে, বৃদ্ধি পাবে না। বাইরের প্রকাশের থেকে নিজের অন্তরের প্রকাশ এবং নিজের যে বিগত দিনে যে কর্ম করেছে সেই কর্মের ফলকে বিশেষভাবে বুঝতে পারবে, যে আমি যে কর্ম করছি আর যে ফল পাচ্ছি সেটাই একটা যে অন্তর চেতনা, এটা বিশেষভাবে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, নিজের কর্মের ফলকে বুঝতে পারবে, চিনতে পারবে। এবং তার সাথে কি হবে, যে বাহ্যিক যে চিন্তাধারা সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণভাবে চেঞ্জ হবে। এবং নিজের ভবিষ্যতের সঠিক দিক নির্দেশ, কোন পথে গেলে নিজের ভবিষ্যৎকে আমি ঠিক করতে পারবো, সেইগুলোও কিন্তু এই সময়কালে উঠে আসবে। কারণ অন্তর চেতনা যখন উঠে জেগে যাবে তখন কিন্তু নিজের সামনের দিক, সামনের যে পথ সেটাকেও বুঝতে পারবে, যে আমাকে এই পথে এগোতে হবে, এই পথে চলতে হবে। এটাই কিন্তু বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থা। এই সময়কালে নিজের প্রতি আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং যে কর্মটা করবে সেটাকে স্থায়ী পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা যে ফলটা পাবে সেটা স্থায়ী হবে এই সময়কালে এই কন্যা রাশির ক্ষেত্রে। কিন্তু দেবগুরু বৃহস্পতি এই যে বক্রি হচ্ছে, এই বক্রি অবস্থার কিন্তু দুটি ভাগ উঠে আসছে। একটা হচ্ছে উচ্চ অবস্থায় বক্রি, আর একটা হচ্ছে সাধারণ অবস্থায় বক্রি। উচ্চ অবস্থায় বক্রি সময়সীমা থাকবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত, এবং 5 তারিখের পর আবার দেবগুরু বৃহস্পতি চলে আসবে একদম মিথুন রাশিতে, কেন্দ্রে অবস্থান করবে। উচ্চ অবস্থায় থেকে আর নর্মাল অবস্থায় থেকে এর কিন্তু দুরকম প্রভাব পড়বে এই কন্যা রাশির উপরে। কারণ দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে বক্রি হচ্ছে সেই মুহূর্তে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে থাকছে। চতুর্থ চরণ হয়ে যাওয়া মানে কি, নবাংশ হয়ে যাচ্ছে এদিকে কর্কট নবাংশ, এবং বর্গোত্তম হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার সাথে কি হচ্ছে, যে সময়কালে শনিও কিন্তু বক্রি থাকছে। শনি তো কারক গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে। সপ্তম ঘরে অবস্থান করছে শনিদেব, মীন রাশিতে অবস্থান করছে। তো শনিদেব অবস্থান করছে আবার সেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে। তো চতুর্থ চরণ এদিকে হয়ে গেল, তার মানে এখানটাতেও শনিদেবের যে নবাংশ পাচ্ছে সেটা তো কর্কট নবাংশ হয়ে গেল। অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে প্রভাব পড়বে এই কন্যা রাশির উপরে। তো দেবগুরু বৃহস্পতি এই যে উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, এই সময়কালে কিন্তু বিশেষভাবে সাবধান এই কন্যা রাশি, কারণ বিভিন্ন দিক থেকে কিছু না কিছু অসুবিধা তৈরি হবে। কারণ চেষ্টা বল একে তো বক্রি অবস্থা, তারপরে নবাংশ, তারপরে বর্গোত্তম,
তারপরে নিজের নক্ষত্র। তো এই সময়কালে মনের মধ্যে কিন্তু অহংকার জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। এটাকে এভাবেও বোঝা যেতে পারে যে কোনো এক ব্যক্তি 1 কাপ চায়ে 2 চামচ চিনি নেয়, সেই চিনিটা 4 চামচ হয়ে গেল, তো সেই চাটা তো আর খাওয়ার উপযোগী হলো না। কিংবা এটা এরকমভাবেও বোঝা যেতে পারে যে পিতা সন্তানকে যথেষ্ট স্নেহ করে, সেই সন্তানের যে স্নেহ, সেই স্নেহর তো কোনো পরিমাপ নাই, অপরিসীম স্নেহ। কিন্তু সেই স্নেহটা যদি অন্ধ হয়ে যায়, অন্ধভক্তি হয়ে যায়, ধৃতরাষ্ট্রের মতন যদি অন্ধ পুত্র স্নেহ হয়ে যায়, তাহলে তো মহাভারত হবে। তো সেরকম কিন্তু অহংকার জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এবং দেবগুরু বৃহস্পতি এই 25 দিন থাকছে লাভের ঘরে, উচ্চ অবস্থায় বক্রি হয়ে। তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি থাকছে যোগাযোগের ঘরে, সপ্তম দৃষ্টি থাকছে সন্তানের ঘরে, পঞ্চম ঘর যেটা শিক্ষার ঘর, এবং নবম দৃষ্টি থাকছে একদম যে ওই মীন রাশির উপর, সপ্তম ঘরে দৃষ্টি থাকছে। অতএব এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিগুলো যেখানটাতে পড়ছে, সেই সমস্ত জায়গার সেই ভাবের যে কার্য মানে কর্মক্ষমতা, সেই ঘরগুলোকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ হচ্ছে সেই লাভের ঘরে, অর্থাৎ লাভের জন্য এই সময়কালে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারোর সাথে গণ্ডগোল অশান্তি এগুলো করা চলবে না। কারণ দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, তার সাথে বুধও বক্রি হচ্ছে, এবং মঙ্গল কিন্তু অস্ত হয়ে গেছে। মঙ্গল কিন্তু অস্ত অবস্থায় রয়েছে বৃশ্চিক রাশিতে। তো বৃশ্চিক রাশিতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই সময়কালে। তো যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগের দিক থেকে সাবধান। মনের মধ্যে অহংকার, ছোট ভাই বোন, বড় দাদা দিদি, গুরুজন ব্যক্তির সাথে একটা কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। নিজে মানে গুরু বক্রি হচ্ছে উচ্চ অবস্থায়, জ্ঞান বৃদ্ধি করে দিবে, সর্বজান্তা মনে হবে নিজেকে, আমি সব জানি, ওভার কনফিডেন্ট। কিন্তু কাজের সময় হয়ে যাবে কি 9 ঘন্টা। পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে, পিতা মাতাদের সন্তানের দিক থেকেও কিন্তু সন্তান পড়াশোনাতে মনে হবে যে আমি সব কিছু পারি, কিন্তু কর্মক্ষমতায় কিন্তু জিরো হয়ে যাবে, ওভার কনফিডেন্ট হয়ে যাবে। কর্মক্ষেত্রে সম্পর্ক কিন্তু খারাপ হবে, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে। দাম্পত্য জীবনে মানতে চাওয়া না মানতে চাওয়া এগুলো কিন্তু একটা মানে ডিস্টেন্স তৈরি হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই সময়কাল বিশেষ ভালো না। ধীরে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজকর্ম করতে হবে। উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, সপ্তম ঘরে শনি অবস্থান করছে। সপ্তম ঘরে শনি অবস্থান করছে, এই সময়কালে কি হবে যে নিজের কর্মের জন্য কাউকে ব্যবহার করা যাবে না, কাউকে মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না। এই সমস্ত জিনিস কিন্তু সৃষ্টি করবে এই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান, অর্থাৎ নিজ গ্রহের মতন ফল দিবে এই 25 দিন। আর যেই 25 দিন পেরিয়ে যাবে তখন দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে চলে আসবে উচ্চ অবস্থায়। তখন যা যা বললাম সবগুলো বিপরীত হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে। সপ্তম দৃষ্টি থাকবে নিজের মূল ত্রিকোণ রাশি, চতুর্থ ঘর যেটা হচ্ছে ধনুরাশি, এবং সপ্তম দৃষ্টি থাকবে কোথায়? ষষ্ঠ ঘরে থাকবে। অর্থাৎ যে কোনো কম্পিটিশন সব দিক থেকে এগিয়ে থাকবে, কর্মের সন্ধান পাবে, যে কর্ম করবে সেই কর্মের উন্নতি, নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই দিক থেকে উন্নতি, ধন সম্পত্তি বৃদ্ধি হবে এই সময়কালে। কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরে দৃষ্টি থাকছে, সুখের সুখ বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে কর্মের উন্নতি থাকছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ভালো হবে, পিতার সাথে সম্পর্ক ভালো হবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো হবে এই সময়কাল। সব দিক থেকে উন্নতি হবে। অসুখ বিসুখ যেটা দীর্ঘদিন ধরে চলে আসে তার নিরাময় হবে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। সঠিক ট্রিটমেন্ট পাবে এই সময়কালে। শিক্ষার দিকটা বিশেষভাবে উঠে আসছে, যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই দিকটা যথেষ্টভাবে উঠে আসছে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিকটা বিশেষভাবে উঠে আসছে। কর্মের দিকটা বিশেষভাবে উঠে আসছে, যারা শিক্ষাকে নিজের মেন অস্ত্র ধরেছেন কর্মের দিক থেকে, যারা সমাজকে শিক্ষাদান করছেন ট্রেনার হিসাবে, সেই দিকগুলো উঠে আসছে। মান সম্মান যেরকম বৃদ্ধি পাবে সেরকম কর্মে উন্নতি থাকছে। সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়িক মানুষ, যারা রোজগারের আয় ইনকামের সাথে জড়িত রয়েছেন তাদের দিক থেকে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিংস জিনিসটা করতে পারবে। মাঙ্গলিক কার্য হবে বাড়িতে। যাদের বাড়ি ঘরের স্বপ্ন ছিল বহুদিন ধরে, ভালো জায়গা খুঁজে পাচ্ছিল না, সেই জিনিসগুলো সন্ধান পূরণ হবে এই সময়কালে। বাড়ি ঘরের স্বপ্ন এই সমস্ত জিনিস পূরণ হবে এই সময়কালে। মায়ের সাথে সুখ বৃদ্ধি হবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, পিতার সাথে সম্পর্ক ভালো হবে। পিতা যেই কর্ম করবে সেই কর্মের উন্নতি হবে, এবং জেনারেশন টাইপ কর্মগুলো হস্তান্তর হবে এই সময়কালে।
ঠাকুরদাদা করছে, তারপরে পিতা করবে, তার সন্তানরা করবে, এরকম কর্ম হস্তান্তর হবে, বিভিন্ন দিক থেকে উন্নতি হবে। কিন্তু 25 দিন সাবধান, 25 দিন মনের মধ্যে অহংকার জন্মে যাবে, গুরুজনকে শ্রদ্ধা করবে না, অশ্রদ্ধার চিন্তা চলে আসবে, সর্বজান্তা অভক্তি চলে আসবে, শিক্ষক মানুষকে অপমান করবে, যারা গুরু শিক্ষা দিচ্ছে, যারা ট্রেনার, তারা অসম্মানিত হবে এই সময়কালে। অতএব এই সময়কালে বিশেষভাবে সাবধান। কোনো গুরুজন ব্যক্তিকে যেরকম অসম্মান করা যাবে না, সেরকম যে কোনো গুরুজন ব্যক্তির কাছ থেকে ঢালাই আশীর্বাদ নিতে হবে। কোনো গুরু সমান ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ লোক, তাদেরকে কোনো সময় মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলা যাবে না। তাদের কাছ থেকে পারলে আশীর্বাদ নাও, তাহলে যথেষ্ট কিন্তু উন্নতির পথ দেখতে পাবে এই সময়কালে কন্যা রাশি। বড় ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, সেরকম ছোট ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। পিতাকে নিজের সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এখন সন্তান শিক্ষার ঘরে থাকছে, বেশিরভাগ সময় মোবাইল কম্পিউটার এগুলোর দিকেই পড়ে থাকবে, সেই দিকটা যথেষ্ট ঠিক রাখতে হবে। ওভার কনফিডেন্ট হয়ে যাবে, সব কিছু জানি কিন্তু কাজের সময় কিছু হবে না। আবার যখন এই দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে চলে আসবে, দশম ঘরে, তখন আবার সব দিক থেকে ভালো হবে, কর্মে বিশেষ উন্নতি, যে কোনো কম্পিটিশন, যে কোনো কর্মসন্ধান, সমস্ত কিছু লাভ হবে। রোগ রিপু ঋণ থেকে যথেষ্ট দূরে থাকবে, দূরদৃষ্টি সম্পূর্ণ হবে, ধোকাবাজি চিটিংবাজি লোক এদেরকে চিনতে পারবে, আত্মবিশ্লেষণ করতে পারবে। ধর্মের দিকে বিশেষ রুচি আসবে এই সময়কালে, ধর্মের কথা বলা, ধর্মের প্রতি থাকা, এগুলো জিনিস চলে আসবে। আধ্যাত্মিক পথের বিশেষ উন্নতি থাকবে, তীর্থভ্রমণ হবে এই সময়কালে কন্যা রাশির। তো যাই হোক, এই সময়কালে এইভাবে চলতে হবে। এই কয়েকটা দিন বিশেষভাবে সাবধান। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং কেশরের টিকা ব্যবহার করবেন। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয়, মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। এছাড়া যে কোনো গুরুজন ব্যক্তির ঢালাই আশীর্বাদ নেবেন, পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। পিতাকে অসম্মান করা মানে এই সময়কালে নিজের ভাগ্যকে নিজে নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু মনে রাখতে হবে। কারণ পিতা মাতার উপরে কোনো গুরু নেই, পিতা মাতাকে অসম্মান করা মানেই নিজের ভাগ্যকে নিজের হাতে ধরে নষ্ট করা, তাও কি উচ্চ অবস্থায়। এবং যখন নর্মাল অবস্থাতে থাকবে তখনও কিন্তু এইগুলো জিনিসই করতে হবে, যথেষ্ট ভালো ফল পাবে। 5ই ডিসেম্বরের পর থেকে জীবন বদলে যাওয়ার মতন সময় হবে এই কন্যা রাশির। কারণ দেবগুরু বৃহস্পতি যখনই কেন্দ্রে বক্রী অবস্থায় চলে আসবে, এই যে শনি দাম্পত্য জীবনের ঘরে অবস্থান করছে, কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে, সংসারে আনন্দ সুখ শান্তি এগুলোও ফিরবে। যাদের সংসারে প্রতিনিয়ত গন্ডগোল অশান্তি হচ্ছে, এই দিক থেকেও কিন্তু রেহাই পাবে সেই সময়কালে। অর্থাৎ 5ই ডিসেম্বর পর্যন্ত বিশেষভাবে নিজের মুখের বাণীর উপর সাবধান। গুরুজনদের ঢালাই আশীর্বাদ নিতে হবে, গুরুজনদেরকে কোনো সময় এই সময়কালে অসম্মান করা যাবে না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।